শাইন টিভি 24x7 আপনাদেরকে স্বাগত। আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, দশমীর মন খারাপ মেটাতে চলেই এসেছে শ্যামা পূজা। চলুন দেখে নিই নারায়ণপুরের প্রগতি সংঘ কিভাবে সাজিয়ে তুলেছেন শ্যামা পূজায় তাদের মণ্ডপকে। এই বছর করোনার কারণে প্রতিটা পুজোই পালন হচ্ছে একটু অন্যরকম ভাবে। তার উপর রয়েছে হাইকোর্টের নির্দেশাবলী। সব মিলিয়েই অত্যন্ত সুন্দর সামাজিক দায়বদ্ধতার উপর নজর রেখে পুজো করছে প্রগতি সংঘ। পুরনো কারুকার্য শিল্পকেই তুলে ধরেছেন তারা। করোনার মধ্যে দীর্ঘ লকডাউনে মানুষের ঘরবন্দি থাকার ছবিও মণ্ডপে তুলে ধরেছেন প্রগতি সংঘ। শিল্পকে ভুলে না গিয়ে আধুনিকতার উপর নির্ভর করে এই বছর প্রগতি সংঘের পুজো পদার্পণ করল 52তম বর্ষে। থিম হচ্ছে দেখুন এই যে প্যান্ডেল, তার যে বিষয়, অন্য কোনো থিম না, এটা ভাবনার প্রতিবন্ধী নিয়ে করে সবসময় প্রগতি সংঘ আধুনিকতার পরিচয় দেয়। সবসময় অঞ্চলের পুজোকে বড় করার ক্ষেত্রে প্রগতি সংঘের অবদান। প্রতি বছরই একটা প্যান্ডেলের বৈচিত্র্য আনে। এবছর সেই বৈচিত্র্য আছে। কোভিড পরিবেশের মধ্যে 5 কোটি মানুষ সারা পৃথিবীতে আক্রান্ত, পুজোর কলেবর আমরা ছোটো করে দিয়েছি। কিন্তু প্রগতি সংঘ একটা অন্যতম আকর্ষণ থাকে আমাদের এই অঞ্চলে। পুজোগুলোকে বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে প্রগতি সংঘের একটা বড় অবদান। আমাদের পাশাপাশি পুজোগুলো হচ্ছে এবং তার মধ্যেও পুজো যেহেতু একটা স্ট্যান্ডার্ড পুজো, তারা একবারেই মনে করলেই তারপরে করে দিতে পারে না, সেটা তারা করেছেন ধ্যান এবং কুড়ি পুজো থেকেই গরিব মানুষের সাহায্য, আগামী দিনেও সেই সাহায্য থাকবে। 74 বছর বয়সী একজন রিক্সা চালক, তাকে তার দায়বদ্ধতার মধ্যে মানে নিচ্ছি আমরা পুজো, তাকে ডেকে নিচ্ছি এরকম তো নানা রকম কার্যকলাপের মধ্যে দিয়ে ব্যাপারটাকে হবে। এই প্যান্ডেল আর অতীব সুন্দর প্যান্ডেলের দোকান হবে, দেখছেন তৈরি করার দিকে দেখছেন। পুজো কমিটিরও সভাপতি, সেই হিসেবে আমার এই ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। বিশেষ করে স্মরণ হচ্ছে বাপি দত্ত, এই ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা বলা যেতে পারে, যিনি আজকে প্রয়াত হয়েছেন। প্রথম কালী পুজো ছোটোবেলা আমাদের যৌবন বয়সে বাপি দত্তই এই পুজোটাকে প্রসার ঘটিয়েছিলেন, পরিচিত ঘটিয়েছিলেন। এবং শুধু প্রগতি সংঘের পুজো না, আমাদের এলাকার সামগ্রিক পুজোতে একটা প্রগতি সংঘের অবদান আছে। আগে যেহেতু আমাদের গ্রাম্য অঞ্চল, অত পুজোর চল ছিল না, লোকে আসতে চাইতো না, ভাবতো এখানে কারা বাস করে। এটা আজকে প্রগতি সংঘের পুজো, প্রগতি সংঘ অনেক বছর ধরে খুব নামের সঙ্গে সুনামের সঙ্গে পুজো করছেন। সেটাকে সামনে রেখে যে আশেপাশের সব পুজো খুব ভালো করে হচ্ছে প্রগতি সংঘ তার পুরোধা। করোনা আবহে এই বছর একটু অন্যরকম ভাবেই শ্যামা পূজায় মেতেছে নারায়ণপুর রবীন্দ্র সংঘ। সামাজিক দায়িত্ববোধকেই তারা সামনের সারিতে রেখেছেন। চলুন দেখে নিই তারা কিভাবে এবারের মণ্ডপকে সাজিয়ে তুলেছেন। 7ম বর্ষে পদার্পণ করল এই বছরের পুজো। অসাধারণ শিল্পের আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন মণ্ডপ সজ্জা। তবে ওই যে এই বছর লকডাউনের জেরে কর্মহারা বহু মানুষ আর্থিক মন্দার মধ্যে দিয়ে কাটাচ্ছেন অনেকে। তাদের মধ্যেই কিছু মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নারায়ণপুরের রবীন্দ্র সংঘ। এই বছর তাদের ট্যাগলাইন সকলই তোমারই ইচ্ছা। এটা আমাদের 7ম বর্ষের শ্যামা পুজো। এবছর অনেক কিছু বাদ দিতে হচ্ছে মানে আড়ম্বর অনেকটাই বাদ দিতে হচ্ছে আমাদের। কিন্তু আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে মানুষের প্রতিনিয়ত যে সমাজ জীবনে যে দুঃখ কষ্টগুলো ভোগ করছে আমাদের অঞ্চলের অধিবাসীরা যারা, তাদের একটা অংশকে আমরা সাহায্য করব। সেটা হচ্ছে আমরা বেশ কিছু ছাত্রছাত্রী জোগাড় করেছি, যাদের রোজগারের টিউশন ইত্যাদিতে আমরা ক্লাব থেকে সাহায্য করব এই পুজোর মাধ্যমে। কিছু মানুষকে আমরা নির্বাচিত করেছি, বৃদ্ধা মূলত, তাদেরকে একটা প্রত্যেক মাসের হাত খরচ বাবদ একটা আগামী 1 বছরের প্যাকেজ তাদেরকে দেবো আমরা। এবং আমাদের এক বোন ক্যান্সার আক্রান্ত, তার ফ্যামিলির আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তার পাশে আমরা একটা আর্থিক সাহায্য নিয়ে দাঁড়াবো।
এরকমই কিছু চিন্তাভাবনা আমাদের নেওয়া হয়েছে, যেহেতু এবছরটা আমাদের মনে হয় সমাজের জন্য কিছু করার বছর। সব থিম তো ভুলে গেছে মানুষ করোনার জন্যে, এবছর সমাজসেবাটাই মূল থিম আমাদের। তা সত্ত্বেও আমরা যেহেতু শক্তির আরাধনা করছি, আমাদের 5 লাইন এবার সকলেই তোমারই ইচ্ছা। আসলে ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে আমরা বিশ্বাস করি, যারা হিন্দু ধর্মে বিশ্বাস রাখি এবং শ্যামা মায়ের আরাধনা করি, সে মায়ের ইচ্ছাতেই সব হয়। আজকে পৃথিবীটা একটু পাল্টে গেল, সেটা হয়তো মায়ের কোনো একটা ইচ্ছাতেই হয়েছে, এবং ধরিত্রী আবারও পাল্টাবে, আবারও শস্য শ্যামলা সুন্দর ধরিত্রী আমরা ফিরে পাবো যদি মা ইচ্ছে করেন। তাই মায়ের ইচ্ছার উপরে আমরা ছেড়ে দিয়েছি, এবার মায়ের ইচ্ছার উপরে নির্ভর করে আমাদের শ্যামা পুজো। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে লোকাল ট্রেনের চাকা ঘুরল। লোকাল ট্রেন চালানো নিয়ে খুশি নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। আজ শিয়ালদা হাওড়া খড়গপুর ডিভিশন থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। শিয়ালদায় ভোর 3:45 প্রথম লোকাল ট্রেন চলেছে। গত সপ্তাহে শুক্রবার পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 181 জোড়া ট্রেন চালানো হবে। রাজ্য তাদেরকে ট্রেন বাড়াতে অনুরোধ করে। সেই সিদ্ধান্তকে মাথায় রেখে পূর্ব রেল ট্রেন চালাবে 615টি, দক্ষিণ পূর্ব রেল চালাবে 81টি। সব মিলিয়ে চলবে 696টি ট্রেন। এর মধ্যে শিয়ালদহ ডিভিশন থেকে চালানো হবে 413টি ট্রেন, হাওড়া ডিভিশনে 202টি ট্রেন। শিয়ালদহ ডিভিশনে যে 413টি ট্রেন চালাবে তার মধ্যে কৃষ্ণনগর শাখায় চলবে 22টি, নৈহাটি শাখায় 10টি, রানাঘাট লালগোলা শাখায় 10টি, হাসনাবাদ শাখায় 26টি, বারাসাত দত্তপুকুর শাখায় 8টি, শান্তিপুর শাখায় 14টি, কল্যাণী সীমান্ত শাখায় 14টি, ব্যারাকপুর শাখায় 18টি, ডানকুনি বারুইপুর শাখায় 32টি, রানাঘাট গেদে শাখায় 24টি, রানাঘাট শাখায় 13টি, বনগাঁ শাখায় 39টি, রানাঘাট বনগাঁ শাখায় 17টি। শিয়ালদহ দক্ষিণ শাখায় যে ট্রেন চলবে তার মধ্যে বজবজের জন্য 27টি ট্রেন, ক্যানিং শাখায় 31টি, ডায়মন্ড হারবার শাখায় 24টি, লক্ষ্মীকান্তপুর নামখানা শাখায় 21টি, লক্ষ্মীকান্তপুর নামখানা শাখায় 21টি, সোনারপুর শাখায় 19টি, বারুইপুর শাখায় 21টি। হাওড়া ডিভিশনে প্রথম থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদিও রাজ্যের প্রস্তাব মেনে চলবে স্বল্প দূরত্বের লোকাল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শেওড়াফুলি শাখায় 14টি, শ্রীরামপুর শাখায় 6টি, সিঙ্গুর শাখায় 2টি, হরিপাল শাখায় 2টি। তবে সবচেয়ে বেশি চলবে ব্যান্ডেল শাখায় 38টি ট্রেন। বর্ধমান মেন লাইনে 20টি ও কড লাইনে 22টি ট্রেন, 19টি চালানো হবে তারকেশ্বর শাখায়। অফিস টাইমে ভিড়ের কথা মাথায় রেখে সকাল 8টা থেকে 11টার মধ্যে বেশি সংখ্যক ট্রেন চালানো হবে। দুপুরের সময় ট্রেনের সংখ্যা থাকবে তুলনায় কম, ফের সন্ধ্যার পর বাড়বে ট্রেনের সংখ্যা। টিকিটের লাইনেও দূরত্ববিধি যাতে বজায় থাকে তার নজরে রাখছেন কর্তারা। দীর্ঘ লকডাউনের পরে ফের লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। আমি বড়বাজার থেকে আসছি, না বাড়ি ফিরছি না। কালকে বাসে করে এসেছিলাম, দোকান পরিষ্কার হচ্ছিল এখানে। আমি কাজ করি বড়বাজারে একটা দোকানে, তো আজকে রাত 2:40 ট্রেন দেবার কথা আছে, সেই জন্য প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। খুবই ভালো লাগছে। 1 মাসের ট্রেন ভাড়া, 2 দিনের বাস ভাড়া, মানে 1 মাসের ট্রেন ভাড়া যা লাগতো সেই পয়সাটা 2 দিনের বাস ভাড়া লাগতো। খুবই ছিলাম, যা মাইনে পেতাম অর্ধেক পয়সা তো বাস ভাড়া চলে যেত। এখন সেটা নিয়ন্ত্রণে আসবে বলে হ্যাঁ, মনে তো হচ্ছে ট্রেন যদি ঠিকঠাক চলে নিশ্চয়ই নিয়ন্ত্রণে আসবে। এসছি কর্মসূত্রে, এখানে নাইটে ডিউটি করি, বাসে করে এসছি, বাসে যাতায়াত করতাম। মানে হাফে হয়ে যাচ্ছে। ট্রেন না চলার ফলে অনেক কিছু, মানে যে পয়সাটা আমি বেতন পাই তার থেকে মিনিমাম 70% পয়সা এদিক ওদিক চলে যাচ্ছে। ট্রেনে, বাসে, আদার্স খাওয়া দাওয়া এগুলো চলে যাচ্ছে। প্রায় 7.5 মাস 8 মাস হয়ে গেল। কেমন লাগে? খুব ভালো লাগছে। ফিরে আসছে একটি বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন শাইন টিভি 24/7। ফিরে এলাম বিরতির পর।
বিহারে বিজেপির জয়ের পরেই বাংলায় টেট উত্তীর্ণদের নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন 2021 সালে যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের ক্ষেত্রে নেওয়া হবে না কোনো টেস্ট পরীক্ষা, সকলেই সরাসরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল পরীক্ষা দিতে পারবে। তিনি পাশাপাশি আর কি কি জানিয়েছেন শুনবো। যে প্রাথমিক এই যে আমাদের টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষা প্রায় 20,000 ছাত্রছাত্রীরা টেট পরীক্ষা পাশ করেছে। এখন যেহেতু এই সিচুয়েশন আছে, টেট পরীক্ষা হয়ে যাওয়ার পরে ওদের একটা ইন্টারভিউ করে, রিক্রুটমেন্ট ড্রাইভ দিতে হলে ওরা শূন্য পদগুলো ফিল আপ করে। সেই জন্য আমাদের 16,500 সফল প্রার্থী মানে পোস্ট এখন শূন্য পদ আছে 16,500, কিন্তু পাস করেছে প্রায় 20,000। তাই তেলাপন পাস করেছে টেট পরীক্ষা 20,000, কিন্তু এদের আবার একটা ইন্টারভিউ করা হয় রিক্রুটমেন্ট ড্রাইভ করে, যে সবকিছু কাগজপত্র ঠিক আছে কিনা এসব দেখবার জন্য। তো এটা আমরা ডিসিশন নিয়েছি, কোভিডটা একটু কমে গেলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তাড়াতাড়ি করে, এই ডিসেম্বর থেকে শুরু করুক, ডিসেম্বর জানুয়ারির মধ্যেই যে 16,500 পোস্ট 20,000 যারা পাস করেছে তাদের মধ্যে পড়ে আছে, সেটা ইমিডিয়েট রিক্রুটমেন্ট করে দেবে, ইন্টারভিউ করার যেটা। তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছেন তাদের সংখ্যাটা হচ্ছে 2,50,000। তাদের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগে প্রাথমিক শিক্ষা পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021, এবার যেহেতু অতিমারি চলছে তারা স্কুলে যেতে পারছে না, সুতরাং আমাদের উচ্চশিক্ষা দপ্তর এবং মাধ্যমিক দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, এডুকেশন ডিপার্টমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে 10ম এবং 12ম শ্রেণীতে বর্তমানে পাঠরত যারাই পরীক্ষা বসতে ইচ্ছুক তাদের কারো পরীক্ষা নেওয়া হবে না, তারা এমনিতেই অ্যালাউ হয়ে যাবে। বুঝলেন কিছু? এছাড়াও আজকে দীর্ঘদিনের স্থানীয় মানুষের দাবি মেনে পশ্চিমবঙ্গ পুলিশ একটা বড় কাজ করেছে, সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ আজকের এই সভায় কোচবিহার, নকশালবাড়ি ও ঝাড়গ্রামে এবং পাহাড়ে 3টি পুলিশ ব্যাটালিয়ন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন করে। বাংলায় যা আছে, বাংলা মাথার উপরে থাকবে পশ্চিমবাংলা, তার মধ্যে 3টে পুলিশ নতুন ব্যাটালিয়ন হচ্ছে। এই ব্যাটালিয়নগুলো 31শে জানুয়ারি 2021-এর মধ্যে গঠন করা হবে। আলোর উৎসব দীপাবলি, আর দীপাবলি মানে চারিদিক সেজে উঠবে আলোকসজ্জায়। কিন্তু এই বছর করোনার কারণে আর্থিক সংকটে ভুগছেন সকলেই, আর সেই আর্থিক সংকটের জায়গা থেকে মাথায় হাত পড়েছে প্রদীপ ব্যবসায়ীদের। অন্যান্য বারের তুলনায় এইবার একেবারেই ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। করোনার কারণে এই উৎসবে মাটির প্রদীপের বিরাট একটা চাহিদা থাকে বাজারগুলোতে, কিন্তু এবার করোনা আবহে কোনো চাহিদাই নেই প্রদীপের। তাই চিন্তায় মাথায় হাত নদিয়ার কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের, কেননা তার প্রধান কারণ বাইরের কোনো খদ্দের নেই। অন্যবার এখানকার প্রদীপ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে ব্যাপক চাহিদা ছিল, কিন্তু এবার করোনার আবহে কোনো ক্রেতাই আসেননি এখানে, ফলে প্রদীপ শিল্পীদের চরম আর্থিক সংকটে পড়তে হয়েছে। কিন্তু চাহিদা মানে লোকালের যেসব যারা নিত তারা লোকালের লোকজন নিচ্ছে, বাইরে থেকে কিছু তো আসতে পারছে না, ট্রেন বাস বন্ধ সব। বছর প্রায় 3-4 লাখ টাকা তো হতোই, কিন্তু এবার একটু কম, বাইরের থেকেও আসতে পারছে না, বাইরে এগুলো বিক্রি হচ্ছে না। না দাম বাড়েনি, দাম গেল বাজার তাই আছে, হ্যাঁ বাড়েনি। কেমন রেটে ধরেন আমাদের যেগুলো দীপাবলি 14 যে জ্বালায় ওগুলো ধরেন আমাদের 70 পয়সা করে আগে নিত গেলবার, এবার সেটাই হচ্ছে 70 পয়সা দিচ্ছে। প্রভাব পড়েছে বলতে বাইরে তো কোনো লোক আসছে না, বেচা কেনা হচ্ছে না বাইরেগুলো, লোকালে যারা নিত তারাই নিচ্ছে। এই প্রদীপগুলো বাইরে ধরেন মানে কলকাতা তো যেত, ওই কলকাতা আশেপাশে অন্যান্য জায়গাও যেত, বাইরের থেকে কোনো লোকজনই আসছে না।
সম্পত্তি লিখে না দেওয়ার অভিযোগে বৃদ্ধ বাবা মাকে দীর্ঘদিন ধরেই অত্যাচার চালাচ্ছিল একমাত্র ছেলে এবং তার বৌমা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত শঙ্করপুর গ্রামে। অবশেষে আর সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ বাবা মা। ৬২ বছর বয়সের বাবা হেমন্ত ঘোষাল, ৫৬ বছর বয়সের মা সবিতা ঘোষাল। তাদের বেশ কিছু মেছো ঘেরি সম্পত্তি রয়েছে। সেই জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে তার একমাত্র ছেলে ৩৫ বছরের রবীন ঘোষাল ও ৩২ বছরের বৌমা পিঙ্কি ঘোষাল। বেশ কয়েক বছর ধরে বৃদ্ধ বাবা মাকে মানসিক ও শারীরিক চালাচ্ছেন তারা। পাশাপাশি তাদের দিনের পর দিন অভুক্ত করে রাখার অভিযোগও উঠেছে। প্রায় কয়েক বছর গন্ডগোল করে বাবা মাকে মারধর করে বলে ছেলে বৌমার বিরুদ্ধে বহুবার থানায় অভিযোগও করা হয়েছে। গ্রামে সালিশি সভাও হয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রিবেলায় অত্যাচারের মাত্রা বেড়ে যায়। বৃদ্ধ বাবা মাকে বেধড়ক মারধর করে ছেলে ও বৌমা। সেই অত্যাচার সহ্য করতে না পেরে গ্রামবাসীদের সাহায্যে হাড়োয়া থানায় ছুটে যান প্রাণ রক্ষার্থে। সব অভিযোগ জানিয়ে বর্তমানে পুলিশের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ বাবা মা। একদিকে শারীরিক ও মানসিক অত্যাচার, অন্যদিকে দীর্ঘদিন ধরে অনাহারে রাখার অভিযোগ ছেলে রবিন, বৌমা পিঙ্কির বিরুদ্ধে। ছেলে বৌমার বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে বাবা মা। অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্র পুরো ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছে। কে মারছে? কে? বউ। এই আমার বোন নাগাদ 3 লাখ করতেছে আমার বাড়ি। আচ্ছা, ছেলে বৌমা দুজনেই যাচ্ছিল সামনে থেকে হয়েছে। ছেলের সামনে বলে ছেলেরে বলি দেখ তো বউ কি করতেছে, ছেলের সামনে থেকে ছেলের সামনে ছিল কালকে। ফিরে আসছে একটি বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন শাইন টিভি 24/7। Shine Production, artist website and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। গতকাল ভোর থেকে শুরু হয়েছিল বিহারের ভোট গণনা। মধ্যরাতে শেষ হয় সেই গণনা। ম্যাজিক ফিগার ছুঁতে এনডিএর প্রয়োজন ছিল 122টি আসন। ইতিমধ্যেই 125টি আসন চলে গিয়েছে এনডিএর হাতে। সুতরাং সবশেষে 243টি আসনের ইতি ঘটিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে বিহারের মসনদে বসছে এনডিএ। এখন প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি তাহলে নীতিশ কুমারই হচ্ছে? জনসমর্থন না পেলেও যদি বিজেপি জোট প্রতিশ্রুতি রাখে তাহলে আবারও চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার। অন্যদিকে আরজেডির আসন সংখ্যা 75। পাশাপাশি ভোটের পরিসংখ্যান বলছে এনডিএ সরকার গড়ার সুযোগ পেতে চলেছে বিজেপির বাহুবলে। নীতিশের তুলনায় তেজস্বীর জনসমর্থন অনেকটাই বেশি। যদি জোট না হতো তাহলে বিহারের তৃতীয় দল জেডিইউ, বিজেপির সংগ্রহ 74টি আসন, আরজেডি পেয়েছে 75টি আসন, অর্থাৎ জেডিইউ তৃতীয় স্থানে রয়েছে 43টি আসন পেয়ে। এলজেপির আসন সংখ্যা মাত্র 1টি। জাতীয় কংগ্রেস পেয়েছে 19টি আসন, সিপিআইএমএল পেয়েছে 11টি আসন, সিপিএম পেয়েছে 3টি আসন, 1টি আসন পেয়েছে নির্দল প্রার্থী, ভিআইপি পেয়েছে 4টি আসন। অর্থাৎ দিনভর হাড্ডাহাড্ডি লড়াই করেছে এনডিএ ও মহাগঠবন্ধন। বিহারের মানুষের সমর্থন নীতিশ কুমার হারানোর পরেও কি মুখ্যমন্ত্রীর মসনদে তিনিই বসছেন? এখন সেই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। শতাব্দী প্রাচীন হাজারহাট কালী পুজোয় মেতেছে দক্ষিণ ভারতীয়রা। এই কালী পুজো হয় হাওড়ার শিবপুরে। 1870 সালে এই পুজোর সূচনা হয়েছিল। ওই এলাকার মুখোপাধ্যায় বাড়ির ছেলে তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায় মা চণ্ডীর স্বপ্নাদেশে কালীর ওই রূপ দেখতে পান। চণ্ডী পুরাণ অনুযায়ী অসুর বধের সময় দেবী দুর্গা অনেক রূপ ধারণ করেছিলেন। তার মধ্যে অন্যতম তার হাজার হাতের রূপ। কাত্যায়নী মহামায়ার পরেই অসুর নিধন করতে আসেন হাজার হাত রূপী মা কালী। চণ্ডীর 22তম অধ্যায়ে উল্লেখ আছে এই রূপের। জানা যায় মন্দির তৈরির স্বাদ থাকলেও সামর্থ্য ছিল না তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায়ের। সে সময় মন্দির নির্মাণে এগিয়ে আসেন স্থানীয় হালদার পরিবার, এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা।
বাসিন্দারাও। বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠা হয় হাজারহাট কালী মন্দিরের। এখানে বলি প্রথা ছিল না কোনো দিনই। এই মন্দিরে প্রতিদিন সকাল 6:30, দুপুর 2টো ও রাত 8:30টায় পুজো হয় এবং প্রসাদ বিতরণ হয় বিকেলে ও রাতে আরতির পর। নিত্য পুজোর পাশাপাশি বুদ্ধ পূর্ণিমায় প্রতিষ্ঠা দিবসেও কালী পুজোর দিন বিশেষ পুজো হয়। এখনো বংশানুক্রমে এই মন্দিরের সেবায়েত আশুতোষ মুখোপাধ্যায়ের পরিবার সদস্যরাই। কথিত দেবীর হাজার হাত নাকি যায় না, এক ব্যক্তি তা করতে গিয়ে ব্যর্থ হন। স্থানীয়দের মতে এই মন্দির খুবই জাগ্রত। ভক্তি ভরে কিছু চাইলে মা কালী কাউকে ফিরিয়ে দেন না। এই দেবী নীলবর্ণা, বাহন সিংহের উপরে তার ডান পা। দক্ষিণ ভারতীয়দের কাছে এই দেবী পুজো হন। শ্রাবণ মাসের শুক্লাপক্ষের শুক্রবারে পুজো দেন দক্ষিণ ভারতীয় পরিবার। এখানে দেবীর পুজো হয় তন্ত্রমতে, তবে করোনার কারণে দীর্ঘ 6 মাস যাবৎ বন্ধ ছিল মন্দির। প্রতি বছর কালী পুজোর আগে মায়ের মূর্তিতে নতুন রং করা থাকলেও এবছর অর্থের অভাবে তা করা সম্ভব হয়নি। তবুও কালী পুজোর দিন বিশেষ পুজো উপলক্ষে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা মন্দির স্যানিটাইজেশন করার সঙ্গে সঙ্গে পুজোর সময় সামাজিক দূরত্বের কথাও মাথায় রাখা হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রাক্তন পৌরপিতা বিশ্বনাথ দাস মহাশয়। ব্যাপারটা হচ্ছে এই হাজারহাট কালী মায়ের মন্দির, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মন্দির। আমি মনে করি পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে হাজারহাট কালী মন্দির কোথাও নেই এবং এনার একটা ইতিহাস আছে। এখানে যারা মন্দিরের প্রতিষ্ঠাতা ওনাদের উত্তরাসূরি আছে, ওনারা মন্দির সম্বন্ধে বলবেন। এটা প্রায় 150 বছরের মন্দির। এখানে করোনার আবহে মন্দিরের যারা এখানে মালিক আছেন, তারা মন্দির যারা দেখাশোনা করেন পূজারীরা, তারা এটা বন্ধ রেখেছিলেন এবং আস্তে আস্তে তারা সামাজিক দূরত্ব বিধি মেনে তারা ভক্ত সমাগম হচ্ছে। ভক্ত সেরকম আসছে না, কিন্তু এনারা খুব তার উপর সজাগ দৃষ্টি রেখেছেন যাতে মানুষের তো একটা আবেগ আছে, মায়ের পূজা, এবার মা কালীর পূজা আসছে, সুতরাং তার মধ্যেও সব কিছু সামাজিক দূরত্ব বিধি, করোনার বিধি মেনে নিশ্চয়ই মায়ের পুজো দেওয়া হবে। মুসলিম জায়গিরদারদের দান করা জমির ফসল ফলিয়ে রায়গঞ্জে কাঞ্চনেশ্বরী কালী পুজো হয়। দীর্ঘ বছর ধরে এই পুজো ওখানে করে আসছেন হিন্দুরা। সম্প্রীতি বজায় রেখে বছর বছর ধরে পুজো হচ্ছে সেখানে। জাগ্রত বলে খ্যাত এই কাঞ্চনেশ্বরী কালী মন্দিরের পুজোকে ঘিরে শুধু উত্তর দিনাজপুর জেলাই নয়, উত্তরবঙ্গ ও কলকাতা থেকেও পুণ্যার্থীরা দীপাবলির রাতে ভিড় জমান। প্রায় 300 বছরের পুরনো এই কালী পুজো সম্প্রীতির পুজো বলে পরিগণিত হয়ে আসছে। দীপাবলির রাতে বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষও ভোগের ডালা দেন এই মন্দিরে। একসময় ডাকাত কালী বলে পরিচিতা এই কাঞ্চনেশ্বরী কালী মন্দির নিয়ে অনেক গল্পকথা রয়েছে। অবিভক্ত ভারতবর্ষের রায়গঞ্জের এই ভাটল অঞ্চলে মুসলিম জায়গিরদাররা জমিদারি চালাতেন। কথিত আছে সেই সময়কার এক মুসলিম জমিদারের কলকাতায় একজন হিন্দু দারোয়ান ছিল। সেই দারোয়ান একবার ছুটি চেয়ে কলকাতায় নিজের বাড়িতে যেতে চেয়েছিলেন। জমিদারের সাথে বাগবিতণ্ডায় জমিদার সেই দারোয়ানকে গুলি করে হত্যা করে। অবিভক্ত ভারতবর্ষের দিনাজপুর টাউনে তার বিরুদ্ধে মামলা হয়। বিচারের শেষে 4টে গরুর গাড়ি করে সেই জমিদার যখন দিনাজপুর টাউনের আদালতে হাজির হতে যাচ্ছিলেন, সেই সময় পথে কাঞ্চন নদীর ধারে একটা বটগাছের নিচে থাকা দেবী কালীর বেদি থেকে ভ্রমণ রূপে মা কালী এসে দৈববাণী করেন যে দিনাজপুর টাউন আদালতে আজ গেলে তার ফাঁসির সাজা হবে। তাকে সেখানে যেতে বারণ করেন এবং বলেন এখান থেকে তার বেদি তুলে নিয়ে গিয়ে ভাটল গ্রামে মন্দির তৈরি করে পুজো শুরু করতে। সেই জমিদার তখন বেদি তুলে নিয়ে এসে ভাটল গ্রামে হিন্দু ধর্মের মানুষের হাতে তুলে দিয়ে সেখানে মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকেই এই কালী মন্দিরের নাম হয় কাঞ্চনেশ্বরী কালী মন্দির। সেই মুসলিম জমিদার মায়ের মন্দির ও মন্দিরের পুজোর খরচের জন্য 15 থেকে 20 বিঘা জমি দান করে দেন তারা। সেই থেকেই ওই জমির ফসল ফলিয়ে দেবী কাঞ্চনেশ্বরী কালী মাতার পুজো করে আসছেন ভাটল গ্রামের হিন্দু বাসিন্দারা। আজও এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কাঞ্চনেশ্বরী কালী মন্দিরে দীপাবলির রাতে ভোগের ডালা দিয়ে পুজো দেন। এই পুজোয় বলির চল রয়েছে। কাঞ্চনেশ্বরী কালী মন্দিরের পুজোকে ঘিরে প্রতি বছর দীপাবলির দিনে বিশাল মেলাও বসে, কিন্তু এবার করোনা আবহে মেলা বন্ধ রাখা হয়েছে। তবে সব নিয়ম মেনে এবারেও দীপাবলির রাতে সম্প্রীতির কালী পুজো হবে ভাটলের কাঞ্চনেশ্বরী মন্দিরে। ভাটলের মন্দিরের ইতিহাস
আমি যেটা শুনেছি পূর্বপুরুষদের কাছে, এই মন্দির প্রায় 3 বছর আগের, তখন এটাকে ডাকাতকালী নামে পরিচিত ছিল। পরবর্তী সময়ে এটা কালী কাঞ্চনেশ্বরী নামে পরিচিত হয়। তার একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো এখানকার জমিদার যারা ছিলেন তো ওই জমিদারদের পূর্বপুরুষ কোনো এক জমিদার, তার দারোয়ান ছিলেন কলকাতায় বাড়ি তার। তো উনি হয়তো বাড়ি যাবেন, তাকে যেতে দেওয়া হবে না, এরকম কোনো একটা বিষয় নিয়ে তার সাথে বচসা হয়ে তাকে গুলি করা হয়। গুলি করে অখণ্ড ভারত, তখন মেন ডিস্ট্রিক্ট টাউন ছিল দিনাজপুর টাউনে কেস হয়ে যায়। তখন বললো আমি কালী কাঞ্চনেশ্বরী মা। রাত্রেবেলা স্বপ্ন দিয়ে বললো যে দেখ, আমি এখানে অবহেলিত হয়ে পড়ে আছি, তুই আমাকে নিয়ে যা, চল তোর বাড়িতে, ওখানে গিয়ে আমাকে পুজো দে। তো বললো মা আমি তো মুসলমান, কি করে তোমাকে পুজো দেবো? বলো কেন, তোদের ওখানে হিন্দু নেই, তাদের হাতে তুলে দিবি, তুই নিয়ে যাবি আমাকে থান, সসম্মানে আমার থান, এই থানটাকে নিয়ে যাবি তুই। তো জমিদার তাই করে, মাকে থানটা প্রথমে এই মুসলমান জমিদাররাই নিয়ে আসেন। আনার পরে এটা তো সম্পূর্ণ এই গ্রামটা উনাদেরই জায়গা, তখন মাকে এখানে স্থাপন করান। ওই জমির মানে জাগিরদাররা ওখান থেকে হলো ফসল উৎপাদন করে এই মায়ের পুজো দেন। ফিরে আসছে একটি বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন শাইন টিভি 24x7। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের সন্ত্রাস এবং মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের ফাঁসাচ্ছে পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে সিউড়িতে 25শে নভেম্বর বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্বরা। প্রসঙ্গত, এদিন বীরভূমের সিউড়ির একটি অনুষ্ঠান ভবনে জেলা বিজেপির কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেখানে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ বীরভূম জেলার বিভিন্ন মণ্ডলের বিজেপি সদস্যরা। এদিন এই কর্মী সভায় আলোচনা হয় 2021 সালে কিভাবে রাজনৈতিক লড়াই লড়তে হবে বিজেপি কর্মীদের, ভোটে জেতার জন্য নয়, কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, জনসংযোগ বাড়ানো যায় কিভাবে, সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা করা হয় ওই বৈঠকে। ইনডোর প্রোগ্রামের জন্য তারা নানাভাবে তৃণমূলের উস্কানিতে, তৃণমূলের কথাতে বাধা দিচ্ছে। আমরা সেই থানার অফিসারদের কাছে আবেদন রাখব, অবিলম্বে তৃণমূলের দালালি বন্ধ করুন, তৃণমূলের হয়ে কাজ বন্ধ করুন। আগামী 25শে নভেম্বর বীরভূম জেলায় পুলিশের মিথ্যা, ভারতীয় জনতা পার্টি কর্মী কার্যকর্তাদের উপর পুলিশের মিথ্যা কেসের প্রতিবাদে, তৃণমূলের লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে, বীরভূম জেলায় প্রতিনিয়ত বোম বারুদ পিস্তল গুলি উদ্ধারের প্রতিবাদে এবং মজুতের প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলায় সিউড়ি সদর শহরে আগামী 25 তারিখ একটি বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ আমরা করতে চলেছি। সেই সভায় উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ, আরও 2-1 জন রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব সকলে। এই কার্যক্রম আমাদের আগামী 25 তারিখ সকাল 11টার সময় থেকে আমাদের অনুষ্ঠিত হবে। 34 নম্বর জাতীয় সড়কের পাশে একটি বাড়িতে হঠাৎই ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি ঘটেছে পূর্বপাড়া 4 নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা লক্ষণ জমাদারের বাড়িতে সকালবেলায় অগ্নিসংযোগ হওয়ার ফলে বাড়ির লোকেরা তৎক্ষণাৎ জানতে পেরেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন। অগ্নিকাণ্ডের লেলিহান শিখা জ্বলে উঠতে এলাকাবাসীরা ছুটে যায় সেইখানে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছায় 2টি দমকল
দমকলের ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকল বাহিনীর প্রায় 2 ঘন্টা সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনার জেরে 34 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় কাউন্সিলর অরুণ চন্দ্র দে জানিয়েছেন, সম্ভবত শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার আশেপাশের স্থানীয় বাসিন্দাদের আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। তবে সময় মতন 2টি দমকলের ইঞ্জিন আসায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের অনেক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। ঘটনা আজকে আনুমানিক 7:30 নাগাদ ওই হঠাৎ এরা বাড়ির লোক ধোঁয়া দেখে একটু সন্দেহ করে, তখন দেখে ঘরের ভেতরে এক জায়গার থেকে আগুন বেরোচ্ছে। ওটার ওখানে ইলেকট্রিক রোডের ওখানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। তারপরে আমি পরে ফায়ার ব্রিগেডকে ফোন করি, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। এসে দেখছি যে ফায়ার ব্রিগেড কাজ করছে। তারপরে ইলেকট্রিক অফিসের লোককে ডেকে নিয়ে আসলো। এখন আগুন নিয়ন্ত্রণে এসছে। তো ক্ষয়ক্ষতি অনেক হয়েছে বাড়ি। একটা জিনিস দাদা বাঁচে নাই ঘরের মধ্যে, অনেক মানে এটাই আমাদের সবচেয়ে বেশি মানে আশ্বস্তের কারণ যে এখানে একটা বাড়ির উপরে হয়েছে। কেন বেশিরভাগই বাড়ি এখানকার কাঁচা। যদি ভয়ঙ্করভাবে কিছু হতো তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতো। হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে কয়েক দফা দাবি নিয়ে হিন্দুদের রক্ষার্থে আজ আসানসোল মহকুমার শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। যেভাবে হিন্দুদের প্রতি পাকিস্তান ও বাংলাদেশে অত্যাচার চালানো হচ্ছে, একের পর এক হিন্দুদেরকে বাড়ি থেকে, ঘর থেকে সম্পত্তি লুট করে নৃশংসভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, সেই প্রতিবাদে সকল হিন্দু এক হও স্লোগানের মধ্যে দিয়েই স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে আজকে। বিদেশে ফ্রান্সে কি প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদের শিকার বাংলাদেশের হিন্দুরা, পাকিস্তানের হিন্দুরা। আজকে 1947 সালের 14ই আগস্টের পরে থেকে আজকে হিন্দুরা বাংলাদেশ পাকিস্তানে যে অত্যাচার হচ্ছে, আর 2 কোটি হিন্দুকে বিতাড়িত হতে হয়েছে তার নিজের ধর্ম বাঁচানোর জন্যে, মা বোনদের ইজ্জত বাঁচানোর জন্যে। আজকেও সেই একই বিষয় নিরন্তর চলে এসেছে, যার জন্যে আজ যদি আপনারা অপেক্ষা করে দেখেন এই বিষয় যদি ক্রমাগত চলতে থাকে, তাহলে এই পশ্চিমবাংলার ভয়ঙ্কর অবস্থা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তাই কোথায় ফ্রান্সে কি ঘটছে, তার জন্য বাংলাদেশের হিন্দু বা পাকিস্তানের হিন্দুর উপর যদি অত্যাচার হয়, হিন্দু জাগরণ মঞ্চ গ্রামে গঞ্জে সংগঠন করে সমস্ত হিন্দুকে এক করে হিন্দু শক্তিকে দেখিয়ে বাকি সমস্ত দেশের কাছে আমরা প্রমাণ করতে চাই হিন্দু একটা শক্তিশালী সংগঠন। শাইন নিউজ আজকের মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন শাইন টিভি 24x7, সবার সাথে সবার কাছে।